গুড মর্নিং। আবারও ফিরে এলাম তোমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে। প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তো আগে আমরা জানতে হবে যে জীব জগৎ বা বায়োডাইভার্সিটি কি। যেখানে থাকবে জল, যাকে আমরা হাইড্রোস্ফিয়ার বলছি, যেখানে থাকবে মাটি লিথোস্ফিয়ার, এবং যেখানে থাকবে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই তিনটে নিয়েই হলো বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো তাদের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, তো সেই নিয়ে আমাদের কিন্তু ক্লাস 10-এর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো সেখানে প্রথম আমরা দেখব উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। তো আগে প্রথম জানি সংবেদনশীলতা কি। ফার্স্ট আমরা যেটা জানবো সংবেদনশীলতা বা সাড়া প্রদান। তো এই যে সংবেদনশীলতা বলতে আমরা কোনো কিছুকে ডাকলে সে যদি কোনো রেসপন্স করে। আমরা ছোট থেকেই জানি জীব ও জড়ের মধ্যে যে যে পার্থক্যটা কি, মেন পার্থক্য হলো সংবেদনশীলতা ধর্ম বা সেন্সিটিভিটি যাকে বলছি। তো সেখানে যদি সে সাড়া দেয় বা রেসপন্স করে, তখনই তাকে আমরা কি বলবো? সংবেদনশীলতা। সংবেদনশীলতা, সাড়া প্রদানের ক্ষমতা। সেটা উদ্ভিদও যদি হয়, আচার্য জগদীশ চন্দ্র বসু উনি আবিষ্কার করেছিলেন গাছেদের প্রাণ রয়েছে। তো সেখানে বলেছেন যে গাছের মধ্যে একটা সাড়া দেওয়ার ক্ষমতা রয়েছে। সেগুলো নিয়ে আমরা বিশদ জানবো। তো এই সংবেদনশীলতা কার দ্বারা হয়ে থাকে? নিশ্চিতভাবে যে যার দ্বারা হয়ে থাকবে সেটা হলো উদ্দীপক বা স্টিমুলি। স্টিমুলি। তো এই স্টিমুলি বা উদ্দীপক কি? যেটাকে বলছে একটা শক্তি বা এনার্জি, যার দ্বারা নাকি কোনো জীব সাড়া দিতে পারে। কোনো জীব সাড়া প্রদান করার যে ক্ষমতাটা তৈরি হয় কোনো উদ্দীপকের হাত ধরেই। তাহলে উদ্দীপক আমরা এক কথা বলতে পারি একটা এনার্জি বা শক্তি। সেই উদ্দীপক আবার দু রকম হতেই পারে। একটা বাহ্যিক, একটা যদি কোনো জীবের যদি বাইরে কোনো কিছু দ্বারা প্রভাবিত করে, তখন তাকে আমরা বলবো বাহ্যিক উদ্দীপক। আর যদি কোনো জীবের ভেতরেও, শরীরের ভেতরেই হয়, তখন তাকে আমরা কি বলছি? অভ্যন্তরীণ উদ্দীপক। তো বাহ্যিক উদ্দীপক দেখো আলো দ্বারা হতে পারে। আমরা জানি একটা মাটি, একটা বীজ, দানা বীজ ছড়িয়ে দিলাম, সেটা আলোর দ্বারা সেই বীজটা কিন্তু অঙ্কুরিত হচ্ছে। বা সেটা জল দ্বারা হতে পারে, সেটা বায়ু দ্বারা হতে পারে, সেটা তাপ দ্বারা, সুনির্দিষ্ট তাপমাত্রা দ্বারা। এগুলো কোনো একটা ছোট্ট বীজকে চারা গাছ রূপান্তরিত করতে কিন্তু একটা উদ্দীপকের প্রয়োজন হচ্ছে। ঠিক একই রকম সেই বীজে থাকা বিভিন্ন রকম উৎসেচক বা বীজের মধ্যে থাকা বিভিন্ন রকম হরমোন, সেগুলো নাকি সেই বীজের অভ্যন্তরীণ দিক থেকেও নাকি তৈরি করছে। তাহলে সেই জায়গা দেখতে পেলাম যে একটা উদ্দীপক বাহ্যিক, কোনো জীব বা জীবের বাইরে যদি তৈরি হয় বাহ্যিক, আর যদি শরীরের ভেতরে অভ্যন্তরে হয় তখন তাকে অভ্যন্তরীণ উদ্দীপক বলছি। তো এবার নেক্সট চলে যাব আমরা চলন কি। তাহলে চলন বলতে আমি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি বোর্ডার করছি। তাহলে এইখানে এই বোর্ডার করছে, আমার হাতের কি হচ্ছে? সঞ্চালন হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। একটা উদ্ভিদ দেখো, ভালো করে লক্ষ্য করো, এই একটা উদ্ভিদ, এই উদ্ভিদ একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এবং দেখো এই সূর্য আলোকের জন্য সে কি করছে? পাতাগুলোকে সে বিকশিত করছে। তাহলে আলো পাওয়ার জন্য একটা উদ্ভিদ একটা জায়গাতে স্থির থেকে সে কন্টিনিউ কি করছে? তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা সে কিন্তু উদ্দীপনায় সাড়া দিচ্ছে। তাহলে সেই জায়গাটাতেই যদি এই উদ্ভিদ হোক প্রাণী হোক, যদি কোনোভাবেই একটা জায়গাতে স্থির না থেকে সে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মধ্য দিয়ে স্থানান্তর ঘটবে, তখন তাকে আমরা কি বলছি? গমন। তাহলে স্বেচ্ছায় হতে পারে তার নিজের প্রয়োজনে, বা বিভিন্ন উদ্দীপকের দ্বারা সেই উদ্দীপকগুলো আমরা দেখলাম। তার সাপেক্ষে যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর হয় বা স্থান পরিবর্তন হয়, তখন তাকে আমরা কি বলছি? গমন। অর্থাৎ জীবেদের তাদের নিজেদের বিভিন্ন চাহিদা হতে পারে, সেই প্রজনন কার্যের জন্য হতে পারে, বা খাদ্য অন্বেষণের জন্য হতে পারে, বা সুনির্দিষ্ট ভালো বাসস্থানের জন্য হতে পারে, তারা কি করছে? গমন করতে পারছে। তাহলে গমনের বিভিন্ন রকম উদ্দেশ্য রয়েছে। নেক্সট চলে যাচ্ছে আমরা রোটেশন। ভালো করে দেখো যে একটা ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা কোষ, এই কোষের মাঝখানে অনেক গহ্বর রয়েছে। তাহলে মনে করো যদি একটা বড় গহ্বরকে কেন্দ্র করে এই প্রোটোপ্লাজম কি হচ্ছে? আবর্ত হয়, তখন তাকে আমরা বলছি রোটেশন। আবার বলছি রোটেশন আর কিছুই নয়,
একটা বড় কোষের ভেতরে একটা যে বড় গহ্বর, মূলত উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখতে পাবো আমরা উদ্ভিদ কোষে বড় একটা ভ্যাকুল রয়েছে, সেই বড় গহ্বরটাকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের সমস্ত কোষীয় উপাদান সহ বস্তুগুলো কি হবে, রোটেট করবে, তখন তাকে আমরা কি বলছি, রোটেশন। আর সার্কুলেশন কি, ওইখানে থাকা ছোট ছোট আরো ছোট ছোট গহ্বর রয়েছে, সেই গহ্বরগুলোর মধ্যে একে অপরের মধ্যে কি হবে, রোটেশন ঘটতে থাকে। তাহলে এক কথা বলতে পারি অনেকগুলো সার্কুলেশন নিয়েই কিন্তু একটা রোটেশন তৈরি হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল কি বললাম? ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরকে কেন্দ্র করে যখন নিজেদের মধ্যে আবর্তন করবে প্রোটোপ্লাজমের, তখন তাকে আমরা সার্কুলেশন বলছি। আর রোটেশন বলছি উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এই একটা যে উদ্ভিদ কোষ দেখি, সেই উদ্ভিদ কোষের বড় কোষ গহ্বরটার চারিদিকে যখন প্রোটোপ্লাজমে আবর্তন হবে, তখন তাকে আমরা কি বলছি, রোটেশন। নেক্সট চলে যাচ্ছে আমরা যে জায়গাটাতে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের, যে সিসমোন্যাস্টিক চলন। এই কথাটা বলার আগে আমাদের জানতে হবে, এই যে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু, যিনি নাকি উদ্ভিদের প্রাণ রয়েছে এই কথাটা তিনি প্রমাণ করলেন সর্বপ্রথম, যে গাছেরাও কথা বলে, গাছেরাও সমস্ত কিছু উদ্দীপনা বা উদ্দীপক অনুভব করতে পারে। তাহলে সেইগুলো উনি প্রথম প্রমাণ করলেন কোন গাছের উপরে? মনে রাখবে, লজ্জাবতী লতা বা টাচ মি নট প্ল্যান্ট, যার বিজ্ঞানসম্মত নাম মিমোসা পুডিকা। কি করলেন? ওই গাছকে যখনই একটা টাচ করলেন, একটা স্টিক দিয়ে, লাঠি দিয়ে স্পর্শ করতে, তখন ওই পাতাগুলো সব খোলা ছিল, সেগুলো মুড়ে গেল। সঙ্গে সঙ্গে কি হলো, কিছুক্ষণ পরেই 30 মিনিট হোক 1 ঘন্টার মধ্যে পুনরায় আবার সেই আগের অবস্থাতে ফিরে আসছে ওই লজ্জাবতী লতার ওই উপপত্রগুলো। তো সেখানে দেখতে পাচ্ছিলেন যে লজ্জাবতী লতা যে টাচ করা মাত্র, এত উদ্ভিদ রয়েছে, এত উদ্ভিদের মধ্যে কিন্তু লজ্জাবতী লতার মধ্যে উনি সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন যে স্পর্শ ব্যাপ্তি দ্বারা, বা এখানে স্পর্শ করতেই, একটা আঘাত করতেই, বা বাতাসের দ্বারা, দ্রুত বাতাসের দ্বারা উপপত্রগুলো, ছোট ছোট উপপত্রগুলো কি হয়েছিল, মুদে যাচ্ছিল, এবং কিছুক্ষণ পরেই আবার সেগুলো আগের অবস্থাতে ফিরে আসছেন। তো সেখানেই তিনি বলেছিলেন যে লজ্জাবতী লতা বা টাচ মি নট প্ল্যানের মধ্যে এই সিসমোন্যাস্টি বা পর্শব্যাপ্তি কিন্তু লক্ষ্য করেছেন। শুধু তাই নয়, তিনি বনচাড়ালের ক্ষেত্রেও, বনচাড়াল উদ্ভিদটি দেখো, যাকে দেখতে কেমন, ঠিক একই রকম 3টে পত্রযুক্ত, একটাকে বলছি মেন পত্র, প্রধান পত্র, আর এগুলোকে উপপত্র। এই উপপত্রগুলো নাকি প্রোটোপ্লাজমের রসস্ফীতি, হ্রাস বৃদ্ধির কারণে কখনো উপরে কখনো নিচে ওঠানামা করতে থাকে। তাহলে ডেসমোডিয়াম গাইডেন্স বা বনচারাল উদ্ভিদের ক্ষেত্রে প্রকরণ চলন দেখতে পেলেন। এইখানে ওর মধ্যে কি রয়েছে, উপাদান অঞ্চল, যেখানে একেবারে বলতে পারি পত্রবিন্দুগুলো রয়েছে, ওই পত্রবিন্দুর রসস্ফীতির তারতম্যের কারণে কিন্তু কি হচ্ছে, ওঠানামা করতে পারে। তাই এটাও তিনি একটা লক্ষ্য করতে পারলেন। নেক্সট চলে যাচ্ছি, এই যে যে যন্ত্রগুলোর দ্বারা উনি প্রথম আবিষ্কার করেছিলেন, যে মনে রাখতে হবে, রেজোন্যান্স রেকর্ডার বা রেকর্ডার রেজোন্যান্স ইলেকট্রিক প্রোব এবং কেসকোগ্রাফ। মূলত এই কেসকোগ্রাফ যন্ত্রের দ্বারাই কিন্তু উনি প্রথম আবিষ্কার করেছিলেন। কি কি বললাম, আবার বলছি, রেজোন্যান্স রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং কেসকোগ্রাফ, এই যন্ত্রগুলির দ্বারা তিনি কিন্তু প্রথম যে উদ্ভিদের মধ্যে যে সাড়া প্রদান ক্ষমতা কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন। নেক্সট চলে যাচ্ছে উদ্ভিদের চলন। এই উদ্ভিদের টোটাল সমগ্র উদ্ভিদকে আমরা চলন 3 ভাগে ভাগ করছি। একটাকে ট্যাকটিক চলন বলছি, 2 নম্বর বলছি ট্রপিক চলন, আর 3 নম্বর বলছি ন্যাস্টিক চলন। এই ট্যাকটিক চলন যাকে আমরা বলছি আবিষ্ট চলন, ভালো করে লক্ষ্য করো, কেন আবিষ্ট বলছি, এটা নাকি উদ্ভিদেরা একটা জায়গায় স্থির থাকবে না, তার অঙ্গ প্রত্যঙ্গের বা অঙ্গের অন্য জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হবে, এই জন্য বলছি আবিষ্ট চলন। এবং সেটা কি কি কারণে আমরা একটু বলবো। আর ট্রপিক চলন যাকে দিক নির্ণীত, এই যে উদ্দীপক বললাম, উদ্দীপকের দিক অনুসরণ করবে, কোন দিকে উদ্দীপকটা বেশি পরিমাণে আছে সেটা নয়, কোন দিকে আছে সেটা লোক বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাটা রয়েছে ট্রপিক চলন। আর ন্যাস্টি চলন হলো উদ্দীপকের তীব্রতা, বারবার বলছি এটা দিক, আর এটা উদ্দীপকের তীব্রতা, তীব্রতা দ্বারা কিন্তু প্রভাবিত হবে, তাই জন্য একে আমরা ন্যাস্টিক চলনকে আমরা বলছি ব্যাপ্তি চলন। তো সেখানে এই ট্যাকটিক চলন বা সেখানে রয়েছে 2 রকম রয়েছে মূলত, ফটোট্রপি, ফটোট্যাকটিক, আর কেমোট্যাকটিক। ফটো মানে লাইট, ফটো লাইট, সূর্যালোক দ্বারাই নাকি এই ক্রামাইরোমোনাস ও ভলভক্স এরা কতিপয় একেবারে শৈবাল, একেবারে জলাশয়ের একেবারে জলের তলার দিকে থাকবে, ওরা এই সূর্যালোক পাওয়ার জন্য এরা উপরের দিকে উঠে আসবে, এরা জলের উপরে উঠে আসবে, এবং তখন কি নিশ্চিতভাবে বলতে পারি অনুকূল বা পজিটিভ
ফটোট্যাকটিক চলন দেখাবে। আর যখনই তীব্র আলো সূর্যের তাপমাত্রা এতই বেড়ে যাবে, ওরা ঠিক আবার পুনরায় নিচের দিকে গমন করবে, তখন হবে নেগেটিভ ফটোট্রপিক বা ফটোট্যাকটিক চলন দেখাবে। কারা? এই ক্লামাইডোমোনাস ও ভলভস কতিপয় শৈবাল, ওরা জলাশয়ের নিচে আবার চলে যাবে। ঠিক একই রকম কেমোট্যাকটিক, কেমো মানে রাসায়নিক পদার্থ, তো এই কেমোট্যাকটিক দেখো এখানে রাসায়নিক পদার্থ মূলত কি মশের শুক্রাণু শুক্রজের প্রভাবে ওটা কোন দিকে যাবে? ডিম্বাণুর দিকে। তাহলে এই একটা শুক্রাণু, এই শুক্রাণুগুলো সব ধীরে 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 কোথায়, এটা একটা ডিম্বাণু রয়েছে, এই ডিম্বাণুর দিকে অগ্রসর করবে। ঠিক একই রকম ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের দ্বারা, তাহলে বুঝতে পারছি তাহলে একটা উদ্ভিদের একটা অংশ সেটা কোনোভাবে একটা জায়গায় স্থির থাকলো না, তারা জলের দ্বারা দেখো বাহিত হয়ে বিভিন্ন রাসায়নিক উপাদানের সংস্পর্শে তারা কি করছে? ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে। এইটুকু আমরা বুঝতে পারলাম যে আলোর দ্বারা হচ্ছে, আর এটা রাসায়নিক পদার্থ দ্বারা হচ্ছে উদ্ভিদের সামগ্রিক চলন। নেক্সট চলে যাব দেখো ট্রপিক চলন, যাকে আমরা দিক নির্ণীত বলছি, যে ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক। ফটো মানে এক্ষুনি জানলাম লাইট, আলো দ্বারা, আলোর দিক নির্ণীত চলন, হাইড্রোট্রপি এবং জিওট্রপি। একদম জিস্ট করে বলে দিচ্ছি, এই উদ্ভিদটা ভালো করে লক্ষ্য করো, এই যে টোটাল উদ্ভিদটা দেখছি, এইখানে আলো, এখানে সূর্যের আমাদের কিরণ রয়েছে, এই উদ্ভিদের টোটাল এই অংশটা, মাটির ওপরের অংশটা বিটব অংশ বলছি, আর মাটির নিচের অংশটাকে মূল অংশ বলছি, আর এগুলো তার পাতা। আর এখানে তার এই পাতাগুলো দেখো কি বলেছে, ফটোট্রপিক, আলোর দিকে যেহেতু পুরো উদ্ভিদ অঙ্গ যাচ্ছে, এই জন্য এটাকে বলছি বিটব অংশ হলো উদ্ভিদের ক্ষেত্রে ফটোট্রপিক, অনুকূল ফটোট্রপিক চলন দেখাচ্ছে। আর মূল অংশ দেখো, উদ্ভিদের মূল আলোর বিপরীত দিকে যাচ্ছে, এটা বললাম পজিটিভ বা অনুকূল ফটোট্রপিক চলন দেখাচ্ছে। আর উদ্ভিদের মূল কিন্তু কি বললাম, আলোর বিপরীত দিকে যাচ্ছে বলে এই কারণে বলছি আমরা নেগেটিভ বা প্রতিকূল ফটোট্রপিক চলন দেখাচ্ছে। আর একই রকম মাটিতে কি রয়েছে? জল রয়েছে, তাহলে নিশ্চিতভাবে উল্টো ঘটনা। দেখো উদ্ভিদের মূল, মাটিতে যেহেতু কৈশিক জল রয়েছে, তারা এই কারণে দেখবে উদ্ভিদের শেকড় সর্বদা কি মাটির নিচের দিকে যাচ্ছে। তাহলে মূল হাইড্রোট্রপিকের ক্ষেত্রে বলবো পজিটিভ, আর বিটব অংশ তখন হয়ে যাবে নেগেটিভ। তাহলে হাইড্রো কথাটা মানে জল, জলের দিকে অনুসরণ করছে উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে উদ্ভিদের মূল এটা বললাম, এটা মূল বললাম অনুকূল, আর বিটব অংশ হয়ে গেল এখানে কি প্রতিকূল। আর জিওট্রপিক, আমরা গ্র্যাভিটেশনাল কোথায় রয়েছে? মাটির নিচের দিকে, সর্বদা নিচের দিকে টানছে অভিকর্ষ, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এই মূলটা হয়ে গেল জিওট্রপিক চলনের অনুকূল, আর বিটব অংশ হয়ে গেল প্রতিকূল। কিন্তু আরো একটা বিষয় ভালো করে জানতে হবে, তাহলে উদ্ভিদের পাতা এই যে আলোট্রপিক ফটোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম উদ্ভিদের পাতা দেখো ঠিক তির্যক ভাবে যেন বৃদ্ধি পাচ্ছে, এই জন্য উদ্ভিদের পাতাকে বলা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে তির্যক ফটো বা আলো ফটোট্রপিক চলন দেখাবে। তাহলে উদ্ভিদের পাতা ক্ষেত্রে কি বললাম? তির্যক ফটোট্রপিক চলন। আর ঠিক একই রকম এই যে ঘটনাটা রয়েছে হাইড্রোট্রপিক বা জিওট্রপিকের ক্ষেত্রে, উদ্ভিদের মূল, শাখা মূল, এটা তির্যক হাইড্রোট্রপিক চলন। কেন তুই প্রশ্ন আসতেই পারে যে কিভাবে হলো? প্রধান মূলটা দেখো সর্বদা মাটির নিচের দিকে যাচ্ছে, কিন্তু শাখা মূলগুলো এই গ্র্যাভিটেশনের ঠিক পার্শ্ব আড়াআড়ি ভাবে বৃদ্ধি পাচ্ছে, বা জল নিচের দিকে আছে কিন্তু জলের এরকম ভাবে তির্যক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে এই শাখা মূলকে আমরা তির্যক হাইড্রোট্রপিক চলন বা তির্যক তোমার জিওট্রপিক চলনের উদাহরণ বলতে আমরা পারছি। ব্যতিক্রম এইখানে রয়েছে আমাদের সুন্দরী গাছের ক্ষেত্রে শ্বাসমূলগুলো সর্বদা গ্র্যাভিটির উপরে উঠে আসে। সুন্দরী গাছের শ্বাসমূল এগুলো কি করছে? উপরে উঠে আসে। তাহলে ব্যতিক্রম বলতে পারি অনুকূল ফটোট্রপিক চলন দেখাবে উদ্ভিদের শ্বাসমূল, এবং প্রতিকূল দেখাবে উদ্ভিদের প্রতিকূল দেখাচ্ছে আমাদের শ্বাসমূল। বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছি ন্যাস্টিক চলন। এর মধ্যে রয়েছে ফটোন্যাস্টিক, নিশ্চিত সূর্যের আলোর তীব্রতা দ্বারা হচ্ছে, তাহলে সেখানে সূর্যমুখী এবং পদ্মফুল সূর্যের আলো দ্বারা কিন্তু ঘটনাগুলো ঘটছে। তাহলে এখানে ফটো, সূর্যের যেদিকে মুখ করবে সূর্য দিকে, সেই দিকেই মুখ অনুসরণ করে কিন্তু ঘটবে। আর থার্মো ন্যাস্টিক যেটাকে বলছি, টেম্পারেচার, থার্মো মানে টেম্পারেচার, ন্যাস্টিক চলন, যেখানে আলোর তীব্রতা, সকালের তীব্রতা আলোকে টিউলিপ ফুলগুলো ফুটবে, এবং ঠিক বিকেল বেলা সন্ধ্যে নাগাদ কিন্তু টিউলিপ ফুলগুলো কি হয়ে যাবে? মুদে যাবে। ঠিক একই রকম সিসমোন্যাস্টিক তো আমরা বললাম। আর কেমোন্যাস্টিক, কেমো এখানে কথার মানেই হলো রাসায়নিক ব্যাপ্তি, অর্থাৎ মূলত পতঙ্গভূ উদ্ভিদেরা প্রোটিনের জন্য ওরা কি করছে? বিভিন্ন রকম রাসায়নিক কীট পতঙ্গদের ধরে খাচ্ছে,